আচ্ছা, আমরা তাহলে আজকে প্রথমত আমরা টুলগুলো নিয়ে আলোচনা করবো। বাট টুলগুলো শেখার আগে কিছু বেসিক যে ব্যাপারগুলো আছে, একটা ফাইল ওপেন করা, ফাইল ক্লোজ করা, এগুলো আমাদের একটু শিখতে হবে। মানে একটা ফাইল ওপেন করার পরে আমরা টুল দিয়ে তার স্পেসিফিক কোনো একটা অপশন চালাতে পারবো, তার কিন্তু সেটাকে ওপেন করার দরকার। তো আমরা সেটা আছে আমাদের ফাইলে, আমরা সিম্পলি আমরা যেটা সিম্পলি যেটা জানি আর ওয়ার্ডের মতোই এখান থেকে আমরা একটা ফাইল ওপেন করতে পারবো, এক্সিস্টেন্স ফাইল যেটা কিছুটা আছে। তো আমরা এখন এখান থেকে নতুন একটা ফাইল নিতে পারি, তার ব্ল্যাঙ্ক পেজ হবে। আচ্ছা, এখানে ওপেন অ্যাস, আচ্ছা এখানে সেভ আছে অপশনগুলো ডিজেবল অবস্থা আছে। এখন মানে একটা ফাইল ওপেন করতে সেটা পাবো। তো আমরা আগে দেখবো আপনারা একটা নিউ ফাইল ওপেন করেন, এটাকে কন্ট্রোল এন প্রেস করে আপনারা এটা ওপেন করতে পারেন। এখানে আপনাদের সাইজের যে ব্যাপারগুলো আছে, আমাদের কিছু ডিফল্ট সাইজ এখানে দেওয়া আছে, লেটার A4, A3, B5, B4, অ্যান্ড দেন এখানে আরও কিছু সাইজ। আচ্ছা, এই সাইজগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল পেপার সাইজ বলা হয় এগুলোরে, মূলত এগুলো ইউজ করা হয়। এবং আমরা চাইলে কাস্টমাইজ করে আমরা এখানে A4 নিতে পারি। A4টা হচ্ছে ডিমাই সাইজ, যেটা আমরা করি 10R বলি, যেটা এটা হচ্ছে A4। তো এখানে দেখেন A4 এর মাপ এখানে দেখতে হচ্ছে মিলিমিটার। আমরা যদি মিলিমিটার এককগুলো না বুঝি, আমরা এখান থেকে ইঞ্চ, পিক্সেল, পয়েন্ট এগুলো দিয়ে আমরা এটাকে ডিফাইন করতে পারি। তো আমরা সাধারণত ইঞ্চ মাপটা অনেক ভালো বুঝি। সো আমরা এখানে ইঞ্চ টাইমে দেখতে পারি এর কতটুকু আছে। তো এখানে A4টা এভাবে আসলো। তো আমরা যদি কাস্টমাইজ কোনো চাই, শেপ মানে সাইজ চাই, সেক্ষেত্রে আমরা এখানে কাস্টম করে দিতে পারি 5, 3, 3। তো এখানে কাস্টম সাইজটা এখানে কাস্টম। আচ্ছা, এখানে রেজুলেশন ব্যাপারটা নিয়ে অনেক দীর্ঘায়িত একটা আলোচনা আছে। কারণ আপনারা যখনই একটা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আসবেন, তখনই তার রেজুলেশনটা ভালোভাবে বুঝতে হবে। রেজুলেশনটা কী, পিক্সেলটা কী, এটা নিয়ে টোটালি অনেকটা বড় আলোচনা, আমি সেটার মধ্যে যাইতে যাচ্ছি না। বাট এখানে দেখেন রেজুলেশন পার ইঞ্চ, প্রতি এককে কতগুলো রেজুলেশন থাকবে সেটা হচ্ছে 300। আপাতত বুঝে রাখেন রেজুলেশন মানে একটা কালারের ভিন্ন, ছোট্ট একটা কালারের ভিন্ন। এটা নিয়ে আমরা পরে আরও বেশি করে আলোচনা করবো। আপাতত বুঝে রাখেন এটা একটা কালারের কিন্তু একটা ফোটাকে একটা রেজুলেশন বলা হয়। তো একক রং। তো এখানে 300 পার ইঞ্চ, মানে প্রতি ইঞ্চের মধ্যে কতগুলো থাকবে, 300টা রঙের বিন্দু থাকবে। 300টা বিন্দু থাকবে, তাই না? আচ্ছা, এখানে আমাদের মোট আমরা 8 GB, আমাদের বেসিক রং 3টা, এটা আমরা জানি, আমার বেসিক 3টা, 8 GB রেট 2। তো আমরা এখানে 8 GB মোট সাধারণত কাজ করবো। আমরা যদি চাই CMYK ইউজ করতে পারি, বিটম্যাপ বা গ্রেস্কেল ইউজ করতে পারি। গ্রেস্কেল সাদা কালো, বিটম্যাপ এটা কালার নোট। বিটম্যাপের স্পেসিফিক তেমন কিছু নাই, বিটম্যাপে সেম কাজ করে। গ্রেস্কেলটাকে আপনি সাদা কালো দেখতে পাবেন। 8 GB হচ্ছে রেড গ্রিন ব্লু, এটা কাজ করি। সিমের হচ্ছে 4 রং, যেটা আমার প্রিন্ট মিডিয়ার জন্য ইউজ করা হয়। প্রিন্টিং মিডিয়া বলতে ব্যানার, স্টোরি, এইসব যেগুলো ইউজ করে, এই জন্য আমরা CMYK মোড ইউজ করি 4 রং দিয়ে। তো যাই হোক, এখানে আমরা সাধারণত 8 GB মোড কাজ করবো। আচ্ছা, ল্যাপ কালারটা জাস্ট CMYK কালারের মতোই, বাট ল্যাপ কালারটা স্পেসিফাইক, এদের কালারের কিছুটা ডাইমেনশন আছে। যেমন ধরেন বিটম্যাপটা প্রায় 36,000 সামথিং কালার সাপোর্ট করে। একটা গ্রে স্কেল সাদা কালো, এর স্পেসিফিক এর কালার ডিসটা অনেক কম। এখানে বোধহয় খুব সম্ভবত 1,500-এর মতো এরকম। আর আপনার বিটম্যাপটা প্রায় 36,000-এর মতো আছে এরকম প্রত্যেকটা। আর এই জাস্ট কিসের জন্য আলাদা, তো কতটা বেশি কালার সাপোর্ট করে, বুঝতে পারছেন? এই জন্যে সিমাই এবং ল্যাপ কালার প্রায় একই, বাট হয়তো একজন আরেকজন থেকে একটু ডিফারেন্স আছে, কালারের একটু কম বেশি, এই জন্য আলাদা মুড করা হয়েছে। বাট আমরা জেনারেলি যেটা ইউজ করি 8 GB এবং সিমাই ইউজ করি, গ্রেস্কেল ইউজ করা হয় না সচরাচর। তাহলে আমি এখানে ব্যাপারটা বুঝতে পারছি এটা কেন ইউজ করা। তো আমরা 8 GB বেসিক কালার মোড আমরা 8 GB কাজ করবো। এখানে দেখেন কন্টেন্টস। আচ্ছা, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে, আমরা ওপেন করার পরে এই যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড পাইছি, এটা কি হোয়াইট। তো আমরা এইটা কিভাবে চাচ্ছি, আমরা কি হোয়াইট চাচ্ছি, নাহলে ব্যাকগ্রাউন্ড কালার? এখানে ব্যাকগ্রাউন্ড কালার এটা হচ্ছে আমরা বলে রাখি, এটা ফোরগ্রাউন্ড অ্যান্ড এটা ব্যাকগ্রাউন্ড। এটা ফোরগ্রাউন্ড, এটা ব্ল্যাকটা ফোরগ্রাউন্ড এখানে, এবং হোয়াইটটা আছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলে হোয়াইটই আসবে। আর ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছটা দেখি কেমন।
আচ্ছা, স্বচ্ছ বোঝানো হয় এভাবে চার কোনা একটা মানে দাবা খেলার কোর্টের মতো করে বোঝানো হয় স্বচ্ছটা। এটা আমাদের এটা হচ্ছে স্বচ্ছ মুড, ট্রান্সপারেন্ট মুড। তো মানে আমাদের ওপেনিং সম্পর্কে আমরা মোটামুটি কিন্তু আচ্ছা, আপাতত যেটা সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে সেভ অ্যাচ সেভ বা সেভ অ্যাচ। সেভ অ্যাচ নিয়ে একটু আলোচনা করবো। আচ্ছা, সেভ অ্যাচে আমরা যখনই কোনো একটা মুড সেভ করতে যাব, অনুরোধ, আমি 2 মিনিট দেরি করে ঢুকি, সমস্যা নাই, বাট আপনারা তাতে কিছু মিস হবে না, বাট আপনারা দেরি করে ঢুকলে তাতে কিছু কথা মিস করতে পারেন। ঠিক আছে, আমি 5 মিনিট লেট করে ঢুকলাম, সেটা এটা আমার বড় ব্যাপার হবে না। কিন্তু না, আপনারা যারা প্রথমে আসছেন আপনারা অনেক কিছু মিস করবেন, আর এখন এটা শুরুটা যদি ভালো করে না করতে পারেন পরবর্তীতে সমস্যা হবে। যাই হোক, আমার কথা কি ভীষণ শোনা হচ্ছে? ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, আমরা এখানে সেভ যখনই করবো তখন ফরম্যাটিং একটা ব্যাপার সবসময় রয়ে যায়। ফরম্যাটিং নিয়ে আলোচনা অনেক বড় একটা ব্যাপার। এখানে অনেকগুলো ফরম্যাট এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে পিএসডি ফটোশপ ডকুমেন্ট, ফটোশপ, পিএসডি ফটোশপ, ডিতে ডকুমেন্ট, ফটো ডকুমেন্ট। এটা হচ্ছে সব থেকে এডিটেবল মোড ফটোশপের জন্য। এডিটেবল মোড বলতে এর মধ্যে একটা ছবির সব কিছু বজায় থাকে। একটা কালার, আপনারা যখন একটু বেশি শিখবেন তখন দেখবেন লেয়ার ওয়াইজ কাজ করতে হয়। তো প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা, একটা নির্দিষ্ট ছবির নির্দিষ্ট অংশ চেঞ্জ করতে পারবেন। একটা লেখা লিখছেন, সেই লেখাটাকে আবার এডিট করতে পারবেন। এডিটেবল মোড, এটা সব থেকে এডিটেবল মোড হচ্ছে পিএসডি, দেন বিটম্যাপ, দেন এখানে আছে আপনাদের জিআইএফ। আচ্ছা, এখানে আছে জেপিজি, পিএনজি। পিএনজি হচ্ছে, তাহলে আমরা বেসিক এখানে যে আর যে অবশ্য পিডিএফটা তো আমরা বুঝি, তারপর ডিটেল লাগে, পোর্টেবল ডকুমেন্ট ফাইল। তো আমরা এখান থেকে যে মুডটা সব থেকে বেশি ইউজ করবো সেটা হচ্ছে পিএসডি। কেন? আমাদের ইডিটেবল মুড করার জন্য আমরা তো কিছু তৈরি করলাম, সেটা পরে হয়তো এডিট করা দরকার হয়ে যাবে, তাই তো? তো আমরা হয়তো একটা ব্যানার লিখলাম, তো সেক্ষেত্রে একটা বানানো মিস হয়ে যাইতেই পারে, বা হয়তো চাইতে পারে যে এইটা কালারটা একটু ওই পাশটা অন্যরকম করে দিতে পারে। আপনি পরে মনে হলো যে এটা না, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, তখন আবার যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, যদি আপনি জেপিজি করেন বা যদি সেভ করে রাখেন ইমেজ আকারে, যেটা আমরা সচরাচর দেখি আর কি নেটে, তো ওইটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে ওইখানে প্রায় ইম্পসিবল এবং ভালো হবে না। ইডিটেবল মুডটা রাখা হচ্ছে বেস্ট। তো এই জন্য হচ্ছে পিএসডি ফাইল, এখান থেকে ইডিটেবল মুডটা রাখতে পারবো। তো আমরা জিআইএফ, এটা হচ্ছে এর সব থেকে বড় গুণ, এটাকে ফাইল কম্প্রেস করতে পারে, মানে কালার কম্প্রেস করতে পারে, মানে বড় ফাইলকে ছোটো রাখতে পারে। এবং এটা সব থেকে আরেকটা বা যে সব থেকে বেশি ভালো ব্যাপার সেটা হচ্ছে এটা এনিমেট সাপোর্ট করে, অ্যানিমেশন করার জন্য, অ্যানিমেট করা যায় এটা, ঠিক আছে? অ্যানিমেট সাপোর্টের অনেকগুলো লেয়ার পাশাপাশি করে দিলে বড় বড় ওই লেয়ারগুলো দেখা সক্ষম, এটা এর সব থেকে বড় গুণ। আর এর আরেকটা বড় গুণ এ হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট মোড সাপোর্ট করে। ট্রান্সপারেন্ট মোডটা সাপোর্ট করে, আমি এইগুলো নিয়ে ফাইলটা নিয়ে যাওয়ার পরে আলোচনা করবো। আপনাদের বেসিক এখন যতটুকু দরকার ততটুকু আলোচনা করে যাচ্ছে। ট্রান্সপারেন্ট মোড সাপোর্ট করে। আচ্ছা, আমরা এখানে জেপিজি ইউজ করবো, এটা হচ্ছে সব থেকে বহুল ব্যবহৃত একটা ফর্ম্যাট। আমরা ইউজ করবো পিএনজি, এটা হচ্ছে সব থেকে বহুল ব্যবহৃত ইন্টারনেটের কোনো কিছু করার জন্য ফর্ম্যাটটা হচ্ছে। আপনি ওয়েব পেজ যখন ডিজাইন করছেন তখন বেশিরভাগ এই পিএনজিতে করার দরকার হয়। পিএনজি সব থেকে বড় একটা ছবি ছোটো করতে কাজে লাগে। পিএনজি হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, নামই হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। খুব সহজে এটাকে পোর্টেবল করা যায় নেটওয়ার্কে, খুব আকার ছোটো হয়, পাটাও দেখতে সুন্দর, আবার ট্রান্সফার মোড সাপোর্ট করে। ট্রান্সফার মোড কেন লাগে আমরা একটু পরে বুঝবো। তো যাই হোক, আমরা এখানে সেভ আছে সবসময় জেপিজি দিয়ে কাজ করবো। আমরা একটা ফাইল ওপেন এবং একটা ফাইল সেভ দিয়ে, তো একটা ফাইল ওপেন এবং একটা ফাইল সেভ করা শিখলাম। আচ্ছা, ওপেন তো আমরা জেনারেলি ওপেন তো যে কোনো একটা এক্সিস্টেন্স ফাইলকে সিলেক্ট করে ওপেন করে ওপেন হবে। আচ্ছা, তো আপাতত আমাদের এটুকু দরকার ছিল, আমরা এটুকু জেনে নিচ্ছি। আচ্ছা, আমরা টুলে চলে যাবো। আমি প্রধানত আমরা এখান থেকে টুলগুলো আমি আগে আপনাদের দেখাবো, দেন এখানে ফিল্টার, দেন লাস্টে দেখো ফাইলগুলো। কারণ ফাইলগুলো এখন অনেক বেশি জানে, কম বেশি সবাই জানে, একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে আমরা এইটি করতে করতে এই ফাইলগুলোর এক একটা মেনু, এখানে যেমন লেয়ার আছে, এই যে অংশ লেয়ার, এই অংশ যখন কাজ শিখবো তখন এই লেয়ারটা, এখানে লেয়ার অংশটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমরা যখন এই মুখগুলো শিখবো তখন এডিটের থেকে কিছু কিছু অংশ আমাদের ব্যবহার করতে হবে। আমরা যখন মার্কেটগুলো শিখবো তখন সিলেক্টটা দরকার হবে।
বাট এখন সিলেক্ট নিয়ে আলোচনা করতে গেলে আপনাদের এই টুলগুলো সম্পর্কে না জানা থাকলে আপনি সিলেক্টটা বুঝবেন না সিলেক্টটা কী। যাই হোক, আমার কাছে মনে হয়েছে এটা সব থেকে বেস্ট ওয়ে আপনাদের বোঝানো, আমি এইভাবেই শিখে যাই। যাই হোক, আমরা চলে যাবো আমাদের টুল। আমরা বাতাস থেকে একেবারে বাতাসের কোনো যে টুলটা আছে এটা হচ্ছে মাইক্রো টুল। আচ্ছা, আপনাদের নাম একটু মুখস্থ করতে হবে, কারণ নামের সাথে শর্টকাট কিটা অনেক সম্পর্কিত। মাইক্রো টুল শর্টকাট কি এম, মানে কিবোর্ড থেকে এম প্রেস করলে আপনার মাইক্রো টুল অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে ক্লিক না করে। আমার মাইক্রো টুল গ্রুপ। আচ্ছা, এখানে আমাদের কয়েকটা মাইক্রো টুলের সাব যে টুলগুলো আছে সেগুলো দেখবো, পেন্টিংগুলো চতুর্ভুজ আকারের যেগুলো, এবং ক্লিপস দিতে হবে। এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মাইক্রো টুল। অ্যান্ড দেন সিঙ্গেল রো, মানে এক পিক্সেল নিয়ে একটা দাগ, সিঙ্গেল কলাম এক পিক্সেল নিয়ে একটা দাগ। এটা খুব একটা বেশি বুঝে না, বাট এটা সবথেকে বহুল ব্যবহৃত মাইক্রো টুল, রেক্টিকুলার মাইক্রো টুল। আচ্ছা, আমরা জাস্ট এগুলা ইউজ করবো কীভাবে, সিলেক্ট করলাম, মাউসে একটা ক্লিক করবো, দেন ড্র্যাগ, একটা চারকোনা, এবং জাস্ট আমরা ছেড়ে দিলাম, তাহলে একটা চারকোনা একটা অংশ আঁকতে পারছি। এটা মূলত সিলেকশন টুল, সিলেক্ট করার জন্য এগুলো ইউজ করা হয়। একটা ছবির কোনো নির্দিষ্ট অংশে কোনো কাজ করার জন্য, কোনো অপশন করার জন্য মূলত সিলেক্ট টুলগুলো ইউজ করা হয়। বিভিন্ন সিলেক্ট টুল আছে, এখানে আমরা আরও কিছু সিলেক্ট টুল সম্পর্কে আর একটু বেশি করে দেখবো। যাই হোক, তো মাল্টি টুল একটা সিলেক্ট টুল। তো এখানে আমি ধরলাম যে জাস্ট এই অংশটার উপরে একটা গ্রেডিয়েন্ট যাবে, আপনি কাজটা আমরা দেখেন, বাট একটা শেপ যাবে, দেখেন জাস্ট স্পেসিফাই এই কাজটার জন্য জাস্ট এই অংশটার উপরে গেছে, টোটালটা অন্য কোনো জায়গায় যায় না। তাহলে এইটা হচ্ছে সিলেকশন টুলের কাজ করে, তখন এই অংশ সিলেক্ট করা। তো এখানে এভাবে যদি আমরা কোনো বৃত্তাকার অংশ সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে যে বৃত্ত আনলাম। আচ্ছা, এটাকে মুভ করার নিয়ম জাস্ট এর মাঝখানে ক্লিক করে আপনি ড্র্যাগ করলে এটাকে মুভ করতে পারবেন। আচ্ছা, এখানে সেমভাবে আমি একটু ড্র্যাগ করি, এভাবে আমরা অংশগুলো তৈরি করতে পারবো। তো তাহলে সিলেক্ট টুলের কাজেই, এবং এই সিলেক্ট টুলগুলো কাজ করলে সিলেক্ট করার পরে মাস্কটাকে ডিসিলেক্ট করতে হবে, কারণ আপনি এটা সিলেক্ট করে একটা কাজ করতেছেন, সেই অংশের কাজ শেষ, ওটাকে ডিসিলেক্ট না করলে অন্য অংশটা কাজ করতে পারবে না, সঙ্গত কারণে অন্য অংশে কাজ করার কথা না। কারণ দেখেন, এটা অংশ সিলেক্ট অবস্থা আসছে, আমি এটাকে ফিল করে দিই ব্ল্যাক দিয়ে। আচ্ছা, আমি এই ব্ল্যাকটা এখানে ক্লিক করলে নো রেজাল্ট, ক্লিক করে রেজাল্ট বাট বাইরে। তো এই শর্টকাট আপনারা এখানে রাইট ক্লিক করে একে ডিসিলেক্ট করতে পারেন, আর কি করবো, রাইট ক্লিক ডিসিলেক্ট, অথবা শর্টকাটটি কন্ট্রোল ডি, জাস্ট লিখে নিতে পারেন, বেটার হয়। অবশ্য না লিখলেও সমস্যা নেই, অথবা সিলেক্ট থেকে ডিসিলেক্ট করতে পারেন। এগুলো সিলেক্ট টুল যেহেতু, সেহেতু এর কাজগুলো সব কোথায় থাকবে, সিলেক্ট মেনুর মধ্যে থাকবে। সো আমি এই জন্যই বললাম যে মেনুটা আগে না, টুলটা আগে, টুল করতে করতে মেনুগুলো সবগুলো আস্তে করে দেবো। তো এখান থেকে ডিসিলেক্ট করতে পারি, সিলেক্ট অল আমরা সবাই জানি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করা যায়। তো ডিসিলেক্ট রাইট ক্লিক করে ডিসিলেক্ট, ওকে, অথবা সিলেক্ট মেনু থেকে ডিসিলেক্ট, একই ব্যাপার, অথবা শর্টকাট কি কন্ট্রোল থেকে ডি, কন্ট্রোল প্লাস ডি। তো আমরা সবসময় চেষ্টা করবো ডান হাতে মাউস এবং বাঁ হাতে কিবোর্ড দিয়ে কাজ করা। আমি এখন কাজ করতেছি না এই জন্য, কারণ আমি কাজ করে গেলে আপনার বুঝতে পারবেন, আমার ক্লিক করে কাজ করতে করতে অনেক কষ্ট হয়, আর অনেক সময়ের দরকার হয়, এবং ভুল হয় বেশি। আমি এখানে ডিসিলেক্ট ক্লিক করতে গিয়ে সিলেক্ট অনেক ক্লিক করে দিলাম, মাউস তো জাস্ট একটু নিজেও ভুল হয়, সময় বেশি, বাট এখানে আমি যদি কিবোর্ড থেকে প্রেস করতাম ভুলের সময়টা অনেক কম। তো আপনারা জাস্ট শর্টকাট কিগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি আপনাদের শর্টকাট কি এবং এর একটা লিস্ট দেবো, যেখানে আপনারা আমার কাছে শর্টকাট কি একটা লিস্ট আছে, আমি লিস্ট আপনাদের দিয়ে দেবো, যে কোন আমি প্লাস বলে যাবো এবং প্লাস লিখে দেবো, একটা লিস্ট আকারে দিয়ে দেবো কোন অংশে কোন কোনগুলোর কাজ আসবে, কোন কিবোর্ডের কোনটা প্রেস করলে কী হবে। তাহলে আমরা ডিসিলেক্ট করলাম, সিলেক্ট ডিসিলেক্ট। এখন আরেকটু ব্যাপার হয়ে যায়, আচ্ছা আমি যদি কখনো একটা অংশ সিলেক্ট করলাম ব্ল্যাক, এখন আমরা চাচ্ছিলাম এই অংশের পরে একটা অপারেশন চালাতে, ছোট্ট একটা অপারেশন করবো, কী করবো, এই রঙটা চেঞ্জ করে দেবো। তো তার জন্য আমার এই অংশ সিলেক্ট করতে হবে, তাহলে আমি মাল্টি টুলে গেলাম, বৃত্তাকার। এখন আমরা ড্র্যাগ করে কতবার ধরে ড্র্যাগ করবো, একসময় মিলাইতে পারবো না, তো পুরোপুরি মিলবে না কখনো।
এই ধরনের সমস্যা যেটা আছে সলভ করার নিঃসন্দেহে আছে। তো এই ধরনের সমস্যা সলভ করার জন্য আমাদের চলে যাবে সিলেক্ট থেকে ট্রান্সফর্ম সিলেকশন, অথবা রাইট ক্লিক করে ট্রান্সফর্ম সিলেকশন। যাওয়ার পরে আমরা এখানে একটা বাউন্ডিং বক্স দেখতে পাবো, বাউন্ডিং বক্স। এই বক্সটা আপনাকে সুযোগ দিবে সব কিছুকে নিয়ন্ত্রণ করার। এখন আমরা এখান থেকে যদি কালারটা এখানে রেড কালার নিই, ক্লিক করে দিই, রেড কালার। তাহলে এখানে গুরুত্বপূর্ণ একটা অংশ সেটা হচ্ছে সিলেক্ট থেকে ট্রান্সফর্ম সিলেকশন। মূলত আমরা সবসময় এরকম লম্বা আঁকতে পারি, আমাদের কখন দরকার হতে পারে একটু বাঁকা করে রাখবো, অনেকটা বৃত্ত বাঁকা করে আমরা দরকার পারি। সেক্ষেত্রে আমরা সিলেক্ট থেকে সিলেক্ট থেকে ট্রান্সফর্ম সিলেকশন মতো রাইট ক্লিক করে ট্রান্সফর্ম সিলেকশন সিলেক্ট করবো। আচ্ছা, এখানে মানে ট্রান্সফর্ম করলে তার মাস্কটাকে মানে তাকে অ্যাকসেপ্ট করতে হয়, সেটা হচ্ছে এখানে টিক যে মার্কটা আছে সিলেক্ট মার্ক, সিলেক্ট মার্ক অথবা এখান থেকে ইন্টারফেস করে। আচ্ছা, ওখানে অথবা ইন্টারফেস করে আপনারা যদি কখনো না চান, আমি হয়তো একটা ট্রান্সফর্ম সিলেকশন করলাম, এখানে হয়তো এটা এরকম চাচ্ছি না, আনা করলে আপনারা সিলেক্টটা মানে আগে যেভাবে ছিল সেভাবে পেয়ে যাবেন। তো এখান থেকে তাহলে এই বিষয়টা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়, ডিসলাইড করে। আর কিছু প্রশ্ন এখানে রয়ে যায়। আচ্ছা, আমরা এইভাবে যদি আপনাকে বলা একটা সঠিক বৃত্ত আঁকতে হবে, একেবারে পুরাতন জাস্ট একেবারে সঠিক বৃত্ত, এটা তো ইলিপস উপবৃত্তাকার, তাই তো? এটাকে ডিম্বাকার বলেন। এটাকে সঠিক বৃত্ত আঁকতে গেলে তখন আমাদের এইভাবে ক্লিক করে ড্রাগ করে সঠিক বৃত্ত আঁকা প্রায় অসম্ভব। চোখে আপনাকে দেখতে সঠিক বৃত্ত মনে হবে, কিন্তু অনেক সময় এটা সঠিক, বেশিরভাগ সময় এটা সঠিক বৃত্ত হবে না, সঠিক ব্যাপার। সবচেয়ে একটা বড় করে আপনার যে দৃষ্টিটা করে নির্ভর করে, যেমন আপনার পিসির অনেকের রেজনের সমস্যা যদি থাকে, অনেকের ছবি একটু বেশি চাপা দেয়, হোয়াইট স্ক্রিন বা স্কোয়ার স্ক্রিনের জন্য কখনো কোনো সমস্যা। যেমন আমার স্ক্রিন একটু হোয়াইট, সো আমাকে কিন্তু একটু ভিতরে একটু হোয়াইট দেখা হয়। অনেকের রেজনের সমস্যা থাকলে এরকম হয়, বাট এগুলো ঠিক করে নেওয়া যায়। তো সেক্ষেত্রে আপনি দেখে কোনো কিছু ঠিক করতে পারবেন না। আমি বলছি, কালকে বলছিলাম যে আপনাদের একটা ভার্চুয়াল জগৎ নিয়ে যাচ্ছে, এটা একটা ভার্চুয়াল একটা জগৎ, হচ্ছে দুইটা দিয়ে এবং ভার্চুয়াল। তো ভার্চুয়াল জগতে এইভাবে চোখে দেখে কোনো কিছু নির্ণয় করা সম্ভব না। সেক্ষেত্রে দেখেন আমাদের উপরে কিছু সাবটিল আছে, এখানে এগুলো শিখবো, প্লাস পাশাপাশি এখানে স্টাইল আছে। স্টাইল থেকে আমরা এখান থেকে সিলেক্ট নর্মাল থেকে যে কোনো কিছু আঁকতে পারবো, বিদ্যাটা এখানে ফিক্সড রেশিও রেশিও 1:1 রেশিও ব্যাপারটা মোটামুটি বলতে সবাই বুঝি, কারণ সবাই আমরা যেখানে আসছি সবাই শিক্ষিত, তাদেরকে অঙ্কটা করে আসছি 1:1। সো এটা একটা সঠিক বৃত্ত। আমরা যদি 1:2 দিতাম, এটা একটা বৃত্ত, যেটা 1:2 অনুপাতের একটা বৃত্ত। 2:2 আর 1:1 একই ব্যাপার, তাই তো? 1:1 দিলে আমরা সঠিক একটা বৃত্ত আনতে পারবো। আমাদের কখনো দরকার হবে সঠিক নির্দিষ্ট সাইজের একটা বৃত্ত, সঠিক সাইজ। সেক্ষেত্রে সিলেক্ট ফিক্সড সাইজ, ফিক্সড সাইজে ক্লিক করলে দেখেন এখানে পিক্সেল দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা হচ্ছে 64 পিক্সেলের, আপনি এখানে ইঞ্চ ইউজ করতে পারেন। এখানে আমি 4 ইঞ্চ ইউজ করি, 4 IN, ইঞ্চের জন্য লিখবো IN, এখানে লিখবো 4 IN। আচ্ছা, এটা হচ্ছে 4x4 ইঞ্চের একটা বৃত্ত, সঠিক মান। আচ্ছা, তাহলে আমরা এভাবে কোনো কিছু সিলেক্ট করতে পারবো। আচ্ছা, এইটা আপনার রেক্টেঙ্গুলার মার্কগুলোর ক্ষেত্রেও একই নিয়মে চলে যাবে। ফিক্সড সাইজ দিয়ে আমরা নর্মাল করবো, তাহলে শুরু করবো। আচ্ছা, কখনো হয়তো আমাদের একাধিক অংশ সিলেক্ট করা দরকার, কখনো আমাদের একাধিক সিলেক্ট করা দরকার। যেমন তো আমি একটা মানুষের কে পারবো জেনারেলি, খুবই সিম্পলি। আচ্ছা, অ্যাভাটার বলে যেগুলো, মানুষের অ্যাভাটার। এখানে আমি চাচ্ছি যে নিচে আরেকটা অংশ আঁকতে, চারখানে একটা অংশ, তাহলে এটা হবে এরকম, এখান থেকে গোল এরকম এরকম এরকম। তো সেক্ষেত্রে এরকম অংশ আঁকার জন্য আমরা এখানে ইউজ করবো শিফট যার সাথে দেখেন এর সাথে একটা প্লাস, একটা প্লাস দেখতে পাচ্ছেন কাজটার সাথে। প্লাস মানে প্লাস করতে পারবো, আর মাইনাস করার জন্য অনটা ক্লিক করে আমরা এটা মাইনাস করতে পারবো। দেখেন প্লাস। তাহলে এর সাথে এই অংশটা আমরা প্লাস করলাম।
যদি কখনো মাইনাস করার দরকার হয় সেক্ষেত্রে আমরা মাইনাস করি, সরি ফন্টটা এখানে মাইনাস করবো, ঠিক আছে। এবার আমরা বিভিন্ন শেপ আঁকতে পারবো, আমাদের হয়তো যদি চাপ আঁকার দরকার হয়, চাপ টাইপের কোনো কিছু আঁকার দরকার হয় সেক্ষেত্রে আমরা হ্যাঁ আচ্ছা এখন আমরা হিস্ট্রি থেকে আমাদের সবসময় হিস্ট্রিগুলো যাচ্ছে, প্রত্যেকটা হিস্ট্রি এখানে প্রায় 15টা মতো হিস্ট্রি থাকে, আমাদের স্টেপ বাই স্টেপ আমরা যতগুলো কাজ করতেছি ততগুলো হিস্ট্রি এখানে রয়ে যাচ্ছে। এখানে আপনি আন্ডু করতে চাইলে এভাবে একটা জাস্ট উপরে ক্লিক করেন, আন্ডু হয়ে যাবে। আমাদের কিবোর্ড শর্টকাট কন্ট্রোল জেড, আর যদি একবার ফিরতে কন্ট্রোল জেড, আরও যদি ফিরতে চান তখন অল্টার কন্ট্রোল জেড চাপতে বারবার আরও স্টেপ বাই স্টেপে দেখেন এভাবে জেড জেড অল্টার কন্ট্রোল জেড চাপতেছি। আমি যে কাজগুলো করে এসেছি সেটা দেখাচ্ছি। তাহলে আমি কোথায় ছিলাম বলে এসেছি, একটা চাঁদ আঁকতে চাচ্ছিলাম। আমরা এখানে ওয়ালটা ক্লিক করে এভাবে একটা অঙ্ক সিলেক্ট করলাম, এখান থেকে লেয়ার সিলেক্ট থেকে ট্রান্সফর্ম সিলেকশন থেকে এটাকে আমরা চাঁদের টানার চেষ্টা করলাম। অল্টার কেন ইউজ করতে হয় এটা বুঝলাম, অল্টার শিফট কেন দরকার। আমরা সম্পর্কে মোটামুটি বুঝলাম। আর এখানে আসলে মূলত এটা কিসের কাজ দেখেন উপরে, এখানে দেখেন আমি যখনই শিফট প্রেস করতেছি, এখন দেখেন যখন শিফট প্রেস করছি তখনই দেখেন অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে, অল্টার সিলেক্ট করে দেখেন। আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে টুলবার চেঞ্জ হচ্ছে, মূলত এখানে এই টুলবারটা আমি শর্টকাট করে মানে শর্টকাট একবার শেখাই দিলাম, ব্যাপারটা কি আমরা কিন্তু আপনি এখান থেকে প্রেস করে কাজটা করতে পারেন। শিফট এবং অল্টার, শিফটে আপনার প্লাস করবে, অল্টার আপনাকে মাইনাস করবে। প্লাস আপনারা এখান থেকে আইকন থেকেও এই কাজটা করতে পারেন, এখানে আইকন থেকেও কাজটা করতে পারেন, ঠিক আছে। আইকনগুলো ক্লিক করা, দেখেন শিফট চাপলে আইকনগুলো চেঞ্জ হচ্ছে, অল্টার চাপলে আইকনগুলো চেঞ্জ হচ্ছে, এইটাই। এছাড়া কিছু না, একই ব্যাপার। আমরা এখান থেকে অনেকগুলো শেপ আঁকতে পারি, মেঘগুলো তৈরি করার সময় এটা দরকার হয়, 2-3টা অংশ গোল গোল অংশগুলো আলাদা সিলেক্ট করা যায়। এছাড়া এর আরেকটু বেশি ভালো ব্যবহার আছে, সেগুলো আমরা বেশি প্রথমে আমি ট্রান্সফর্ম শিখলাম, প্লাস এগুলো একটা অ্যাড করে এবং মাইনাস করে শিখলাম, কোনো সিলেক্ট অংশ অ্যাড করে এবং সিলেক্ট অংশ মাইনাস করে শিখলাম। কারণ আমরা একটা ব্যাপার করবো, এখন আমরা যখন এরকম একটা অংশ থেকে একটা ব্যাক স্পেস দিচ্ছি, বা আমি ব্যাক স্পেস দিয়ে কাজটা করতেছি, মানে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার টানতেছি আর কি মুছে দিয়ে। এখন যখন এরকম একটা নিউজ কাজটা করবো, এখন কখনো কখনো আমাদের দরকার হবে যে এই কাজটাকে হালকা করে মিশাই দিতে হবে। আমরা যখন মানুষের একটা ছবি কাটবো, একটা মানুষের একটা ছবি কাটার সময় যখন দরকার হবে হালকা করে মিশাই দিতে, আমাদের পরে আমাদের অন্যগুলো ইউজ করে এই কাজটা করতে হবে। আমি হয়তো এখন চাচ্ছি হালকা করে মিশে যায় ব্যাকগ্রাউন্ডের সাথে, এইসব ক্ষেত্রের জন্য এখানে ফেদার একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে সিলেক্ট করার আগে এখানে ফেদার দেবো 20 পিক্সেল সিলেক্ট করলাম। তারপরে বাড়তি যে অংশটা এটা হচ্ছে ফেদারের আছে, ঠিক আছে। আপনার যত বাড়াবেন তত বেশি মসৃণ মানে মিশে তত দূর পর্যন্ত যাবে মিশে, যত কম দিবেন তত খারাপ হবে, জিরো দিলে পুরো একদম নিডেড একটা শেপ। ক্লিয়ার ব্যাপারটা? সমস্যা? আচ্ছা এই অংশটা হচ্ছে ফেদারের কাজ হচ্ছে মিশায় দেওয়া। একটা দেখেন এইখানে আমরা যে ব্লাড একটা বৃত্ত আঁকছি, এখানে এই অংশটা হালকা করে মিশে গেছে, পাশে দেখেন হালকা করে মিশে গেছে। এইটা হচ্ছে যত আমরা এখানে যত পিক্সেল বাড়াবো তত দূর যাবে। আমরা পিক্সেল বাড়াই এখানে 50, এটা আরও বেশি দূর। জিরো মানে হচ্ছে একেবারে খারাপ একটা শেপ, একেবারে পুরো খারাপ, যেটা মাঝখানে একেবারে নির্দিষ্ট একটা মানে বৈষম্য আছে, একেবারে নির্দিষ্ট একটা জায়গা বৈষম্য আছে। তাহলে আমরা এই ছিল মূলত হচ্ছে আমাদের সিলেক্ট করে সরি মার্কেট গ্রুপের কাজ, মার্কেট গ্রুপ। আর এখানে সিঙ্গেল গ্রো হচ্ছে একটা জাস্ট এক পিক্সেল, এটা তো দুটো যে ইন্টারফেক্টটা বেশি ইউজ হয়, বেশি বহুল ব্যবহৃত। তাহলে আমরা মার্কেট সম্পর্কে মোটামুটি দেখলাম। এখন আমাদের যে সমস্যা
ফেদার এখান থেকে আপনি ফেদার করতে পারেন, যেমন দেখেন বলে দেয়। এখন এটাকে আমি 0 পিক্সেলে সিলেক্ট করছিলাম, এটাকে আমি 0 পিক্সেল থেকে আমি সিলেক্ট করছি, তাই তো? তাহলে এখানে 0 পিক্সেল থেকে সিলেক্ট করছি, তাহলে আমাদের কী হবে, ব্যাক স্পেস দিলে এরকম হচ্ছে। বাট আপনি হয়তো একটা এমন একটা সিলেক্ট করে ফেলছেন যেটা করতে আমাদের অনেক সময় লাগবে। এখন সিলেক্ট তো করা হয়েছে, মনে করেন মানুষের পাশ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য ঘুরে ঘুরে কেটে ফেলছে মানুষের। এখন মনে হলো যে যাও 5 পিক্সেল, ওখানে 5 পিক্সেল ফেদার দিয়ে ফেলে, তাহলে তো আমার আর কষ্ট করতে হবে না, মুছে যেত। তো এখন তো আবার সিলেক্ট করে এখান থেকে তো আমার নতুন করে সিলেক্ট করা সম্ভব না, এখানে ডিসিলেক্ট করলাম করে আবার নতুন করে সিলেক্ট করার অনেক সময় দরকার। সেক্ষেত্রে আপনার রাইট ক্লিক করে এখানে ফেদার করবেন, সেম কাজ করবে। অথবা শিফট অর্ডার ডি, সরি কন্ট্রোল অর্ডার ডি, এখান থেকে ফেদার রেডিয়াস পাবেন 5 পিক্সেল, সেম কাজ করবেন। হালকা 5 পিক্সেল কম বলে হালকা করে মুছে গেছে, হালকা একেবারে 5 পিক্সেল বেশি পিক্সেলের বেশি হইতে যাক। তাহলে আমাদের যদি কখনো ভুল হয় তাহলে আমরা শিফট কন্ট্রোল ডি, অটো কন্ট্রোল ডি চেপে আমরা এটা করতে পারবো। অথবা সিলেক্ট থেকে ফেদার সিলেক্ট করে এটা সিলেক্ট করে আমরা এই কাজটা এখান থেকে বসে নিতে পারবো। আচ্ছা, এখন আমরা তো বৃত্ত আঁকলাম আর চারকোনা আঁকলাম। আচ্ছা, এটাই তো সব না, আমাদের কখনো দরকার হয় কাস্টমাইজ শেপ তৈরি করে, কাস্টম শেপ, একটা পাথর টান, এগুলো তো বৃত্ত এবং রেক্টেঙ্গুলো মানে যে মাল্টিপুল দিয়ে সিলেক্ট করা সম্ভব না। সেক্ষেত্রে আমরা ইউজ করবো লেসি টুল, এবং এটা হচ্ছে লেসি টুল গ্রুপ। দেখেন লেসি টুল কন্ট্রোল আছে, শর্টকাট কি হচ্ছে এল, কারণ নামটা একটু মুছতে পারবেন, একটু মুছতে পারবেন। তো আমরা লেসি টুল দিয়ে কী ধরনের কাজ করতে পারি, আমরা যেটা দেখেন এখানে জাস্ট ক্লিক করলাম, আমরা কোনো কাস্টমাইজ শেপ তৈরি করতে পারবো, বাট আমরা এইভাবে ভালো কোনো শেপ তৈরি করতে পারি না। ধরেন আমি এখানে একটা বৃত্ত এঁকে নিই, এখন আমি আপনার বললাম যে এই বৃত্তটা আবার লেস সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা কারোই হাত এত সুন্দর না যে অ্যাডব তৈরি করছে সেও পারবে না এইভাবে হাত দিয়ে মাউস দিয়ে ঘোরায় লেসিটুল গ্রুপ। এই কেন কাজে লাগে, কোনো কম গুরুত্বপূর্ণ অংশগুলো কাজ করতে হয়, সময় আকাশের মধ্যে একটা মেয়ে, সেক্ষেত্রে অত সুন্দর করে সিলেক্ট না করে রাফলি সিলেক্ট করলে চলে, এরকম কোনো জায়গাতে না লেসিটুল যেটা আছে এটা ক্লিয়ার। আচ্ছা, এর জন্য আমরা রাইট ক্লিক করবো, এরপর আমাদের পলিগন লেসিটুলটা লেসিটুলের একটা আপডেট ভার্সন, এখান থেকে জাস্ট আমরা ক্লিক করে সিলেক্ট করতে পারবো, একটা ক্লিক, দুটা ক্লিক, তিনটা ক্লিক, কোনো কাস্টমাইজ শেপ আমরা এভাবে তৈরি করতে পারবো। এখন এই বৃত্তটা আমরা সিলেক্ট করবো এভাবে। আচ্ছা, বাট এর একটা প্রবলেম আছে, দেখেন যখনই আপনি চলে আসেন তখনই একটা অমসৃণ একটা অংশ একটা কোনা, একটা অমসৃণ একটা অংশ রেখে দেয়। আচ্ছা, এটাকে ভুল হইলে আপনি তখন ব্যাক স্পেস চাপতে পারবেন, ব্যাক স্পেস চাপলে এটা হচ্ছে একটা করে ফিরে যাবে। কাজটা বুঝতে পারছেন, ব্যাক স্পেস করলে ফিরে যাবে, তাহলে এইটা দিয়ে বৃত্ত সিলেক্ট করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, এবং আপনাকে তাহলে অনেক ছোটো ছোটো অংশ নিয়ে কাজ করতে হবে। এবং আপনি এখান থেকে নেভিগেশন থেকে এটাকে আপনি বড় করে গেলে বেটার হয়। যখন বড় করে কাজ করবো, এটা একটু বড় করে নিয়ে কাজ করি, কাজ করতে সুবিধা হবে। জেনারেলি আপনি এখানে 200% নিয়ে কাজ করার চেষ্টা করবেন, 200% বেটার। এখন আমাদের যেহেতু বড় একটা অংশ খুঁজে পাচ্ছি, এখান থেকে দেখেন স্ক্রিনটা প্লাস করলে পাবেন, এখান থেকে আমরা তাহলে বড় সেটা আমরা খুব সুন্দর করে সিলেক্ট করতে পারবো। এই শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস করলে ছোটো, কন্ট্রোল প্লাস করলে বড়, এটা লিখে নেন, এটা জুম আউট এটা না পাইতে পারে, কন্ট্রোল প্লাস জুম ইন, কন্ট্রোল মাইনাস জুম আউট। আচ্ছা, তো এখান থেকে আমার তাহলে সুন্দর করে সিলেক্ট করতে হবে, সেটা অনেক সময় সাপেক্ষ। আর তাহলে এর থেকে সহজ আমরা কীভাবে করতে পারি, তার জন্য আমাদের নিচে একটা টুলস আছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক লেস টুল। ম্যাগনেটিক লেস টুলের কাজ দুইটা রঙের বৈষম্য চিনতে পারে। সো দেখেন আমি ক্লিক করতেছি না, কিন্তু আমি জাস্ট এর পাশ দিয়ে যাচ্ছি, এবং
ব্যাকস্পেস। এই অংশটা সিলেক্ট করতে পারছি এবং সঠিকভাবে কোনো অংশ একটু কম বেশি না রেখে দুইটা অংশে কন্ট্রাস্ট পয়েন্টটা চিনতে পারে, বৈষম্য বিন্দু কন্ট্রাস্ট পয়েন্টটাও চিনতে পারে। আচ্ছা, স্কুল গ্রুপের একটা বিষয় আপনাদের বলে রাখা দরকার, সেটা হচ্ছে স্কুল গ্রুপ যখন ক্লিক করেন তখন দেখেন একটা গোল একটা ও চলে আসছে, এবং যখনই শেষ করবেন ইন্ডিং পয়েন্টে যা না যাওয়া পর্যন্ত ও ওই অবস্থায় ও দেখাবে না। মানে ওই বৃত্তটা দেখানো মানে জাস্ট আমি ফিরে বৃত্ত করে ফেললাম, মানে যেখান থেকে শুরু করছিলাম সেখানে বৃত্তটা মানাচ্ছেই, যেখান থেকে শুরু করছি আমি সেখান থেকে চলে আসছি। তো আপনার যদি কখনো ইন্ডিং পয়েন্ট না খুঁজে পান, অনেক সময় খুঁজে পাচ্ছেন না ছোটো ছোটো করে কাজ করতে, তখন জাস্ট ডবল ক্লিক করবেন, ওখান থেকে সরলরেখা বরাবর ক্লিক করবেন। যদি ইন্ডিং পয়েন্ট না খুঁজে পান কাছাকাছি গিয়ে ডবল ক্লিক করবেন হয়ে যায়। তাহলে এটা এরও সিম্পলি একই ব্যাপার, যেহেতু এটাও একটা সিলেক্ট করি সেহেতু ডিসিলেক্ট, তারপর ট্রান্সফর্ম, ফেদার সব কিছুই একই। এর থেকেও আমরা একটু কম কষ্ট যেতে হচ্ছে। এর কিন্তু মনে রাখবেন, আমি কিন্তু যেহেতু বলছি সিলেক্ট করি এবং সব কিছু একই, মানে এর কিন্তু প্লাসের সময় অল্টার ক্লিক করতে হবে, দুটো সিলেক্ট করার সময় মাইনাস করার সময় প্লাস করার সময় শিফট ক্লিক করতে হবে, মাইনাস অল্টার। এরও ট্রান্সফর্ম করা যাবে, এরও ফেদার আছে, এরও ডিসিলেক্ট করার সময় রাইট ক্লিক করে ডিসিলেক্ট বা সিলেক্ট থেকে ডিসিলেক্ট, কারণ এটা একটা সিলেক্ট টুল। ওকে, দেন আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে আমরা এত কষ্ট করতে যাচ্ছি না, এই যে ঘুরে আসবো এত কষ্ট না করে আমরা জাস্ট এখানে ম্যাগনেটিক টুল আছে, ম্যাজিক উইন্ড, এটা টুলটার নাম ম্যাজিক উইন্ড। জাস্ট একটা ক্লিক করলে দেখেন ক্লিক করলে এটাও একটা সিলেক্ট টুল। এই সিলেক্ট টুলের সেম অপশনগুলো আছে, ওই জন্য আমি একবার আলোচনা করছি, আমি বারবার আলোচনা করতে চাচ্ছি না। এরও দুইটা, ধরেন এখানে একটা বৃত্ত আছে, আমি একটা বৃত্ত এখানে এঁকে নিই, এখানে দুইটা বৃত্ত আছে, ম্যাজিক এখানে সিলেক্ট করলাম, আমি চাচ্ছি এটাও সিলেক্ট করতে, তাহলে শিফট চাপটা সিলেক্ট করব, চাচ্ছি এর মধ্যে লালটা মাইনাস করতে, ওয়ালটা মাইনাস, ক্লিয়ার? এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এর আরও কিছু এখানে দেখেন আরও কিছু এক্সট্রা অপশন আছে। সিলেক্ট থেকে আপনার সিলেক্ট ইনভার্স পাবেন, বা রাইট ক্লিক করলে সিলেক্ট ইনভার্স পাবেন। আমরা হয়তো এটা অংশ সিলেক্ট করছি, রাইট ক্লিক করে এখন আমরা হয়তো একটা মানুষকে সিলেক্ট করছি, দরকার ছিল আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা। আমরা মানুষকে সিলেক্ট করার পরে সিলেক্ট ইনভার্স করবো, মানে এর বিপরীত অংশটা সিলেক্ট করবো, বাইরে ওই অংশটা বাইরে যে অংশগুলো সেগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট ইনভার্স। আপনারা রাইট ক্লিক করলে পাবেন, অথবা সিলেক্ট থেকে সেম জিনিসটা সিলেক্ট ইনভার্স, যে ইনভার্স এখান থেকে সিলেক্ট ইনভার্স একই জিনিস। আচ্ছা, এখানে আরও কয়েকটা বিষয় আছে, সেটা হচ্ছে কোলো অ্যান্ড সিমিলার। আচ্ছা, এরকম হয়তো ছোটো ছোটো কালো আমার এখানে 1000টা বিন্দু আছে, অনেক অসংখ্য বিন্দু দিয়ে একটা তৈরি করা আছে। সেক্ষেত্রে আপনাকে যদি বলা হয় যে আপনি কালো রঙগুলো সিলেক্ট করেন, আপনাকে কী করতে হবে? শিফট ক্লিক করে করে প্রত্যেকটা কালো সিলেক্ট করতে হবে, সেটা অনেক সময় সাথে এবং কষ্টসাধ্য হবে। এই জন্য আপনি জাস্ট এখান থেকে রাইট ক্লিক করে সিমিলার দেওয়া মানে ওই রঙের যত বিন্দু আছে সবগুলো বিন্দু একসাথে সিলেক্ট হয়ে যাবে। সিমিলার রাইট ক্লিক করে জাস্ট সিমিলার করার দরকার, বুঝতে পারছেন? ওই রঙের যত বিন্দু আছে ওর মধ্যে যত রঙ, ওইখানে ওই রঙটা যত জায়গা আছে তত জায়গায় সিলেক্ট হয়ে যাবে, সেখানে যেখানে দূরে থাক কাছে থাক সব আপনি যেখানে থাকবে সেখানে সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে গরু মানে হচ্ছে হয়তো আপনি যদি এখানে শেডিং পয়েন্ট থাকতো, মানে এখানে যদি আপনি ফেদার ইউজ করতেন, আচ্ছা এখানে শেডিং পয়েন্ট যদি এইভাবে থাকতো, আচ্ছা এখান থেকে যদি এরকম থাকতো তাহলে দেখেন একটা, আমি চাচ্ছিলাম পুরোটা সিলেক্ট করতে, কিন্তু পুরোটা কিন্তু সিলেক্ট হয়নি। সেক্ষেত্রে আপনি এখান থেকে গ্রো করবেন, গ্রোর কাজটা একটু বুঝেন। গ্রো করা মানে একটু 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 করে তার ওই রঙের বেশি অংশটা সিলেক্ট করা, আরও বাড়া রঙটা খুব বেশি করে বুঝি না গ্রো। যেমন এক সময় আপনি যেটা চাচ্ছেন কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যেতে পারবেন, জাস্ট ক্লিক করলে একটা ক্লিক, জাস্ট একটা ক্লিক, ওকে, এবং শিফট চেপে প্লাস অল্টার চেপে মাইনাস, সিম্পলি, একেবারে সিম্পলি, ওকে।
তাহলে আমরা মোটামুটি দুই তিনটে টুল সম্পর্কে আলোচনা করলাম। এই তিনটে আছে স্লেপ। এই স্লেপের কমন বিষয় কিন্তু প্রথমবার আলোচনা করে সিলেক্ট থেকে ডিসলেক্ট, ট্রান্সফর্ম সিলেকশন। এখন আমরা আলোচনা করবো, আমি একটু আলোচনা করবো মুভ টুল নিয়ে। মুভ টুল সেটা এটা হচ্ছে আমাদের মুভ টুল, ভিডিও ক্রস করা। আচ্ছা, মূলত কোনো অবজেক্টে মুভ করানোর জন্য ইউজ করে। মুভ মানে তো বুঝতে পারতেছি, সরানোর জন্য। বাট মুভ টুলের উপরে দুইটা অংশ আছে, অটো স্টেক লেয়ার এবং বাউন্ডিং বক্স। এইটা ঠিক আপনার দিয়ে নেবে, মার্ক করে নেবে এদিকটা। তাহলে আমরা একটা বাউন্ডিং বক্স পাবো। বাউন্ডিং বক্স পাবো মানে এটাকে আমরা ছোটো বড়ো করতে পারবো, ঠিক আছে। এটাকে আমরা বিভিন্ন শেপ সিলেক্ট করতে পারবো, বানাতে পারবো ছোটো বড়ো বাউন্ডিং বক্স। আচ্ছা, কখনো হয়তো আমরা টানাটানি করতে গিয়ে চাপটা করে দিচ্ছি, এখন যদি সঠিক করা দরকার হয় তাহলে জাস্ট এখান থেকে রেশিও, যেটা রেশিও বাটন হচ্ছে এটা ক্লিক করতে হবে। অথবা আপনারা যদি এখান থেকে শিফট বাটন সিলেক্ট করে এটাকে ড্র্যাগ করেন তাহলে কোনো ভয় নাই, একবারই রেশিও অনুসারেই বাড়বে। শিফট চারপাশটা সমানভাবে চারপাশটা সমানভাবে শিফট অর্ডার। আচ্ছা, মূলত এইটা দুইটা অপশন আছে। শিফট, আপনি যদি শিফট সিলেক্ট করে যদি একে ড্র্যাগ করেন তাহলে এই অংশটা স্থির থাকবে, স্থির থেকে বাদবাকি অংশটা বাড়ে। লেফট বাপাসের উপরে কোনোটা স্থির থাকবে। আর যদি অল্টার চেপে করেন তাহলে দেখেন মাঝখানে বিন্দুতে স্থির থাকবে, বাট সেক্ষেত্রে আপনাকে হবে না, রেশিওটা ঠিক থাকবে না। মাঝখানে বিন্দুটা ওকে আসছে, বাট রেশিওটা ঠিক নেই, তাই তো। সেই জন্য আমরা দুইটা অপশনের কম্বিনেশন, শিফট অল্টার হচ্ছে দুইটা কম্বিনেশন করে তাহলে সঠিক রেশিও এবং মাঝখানের বিন্দু দুটা মিলিয়ে বাড়ানো। তাহলে আমরা এই অংশ এখন আমরা চাচ্ছি আরও কাস্টমাইজ কিছু করতে। আমরা এডিট থেকে ট্রান্সফর্ম সিলেকশন দেখব। এখান থেকে দেখেন আপনারা অনেক কিছু কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, যেমন স্কেল, রোটেট, ডিস্ট্রট, তারপরে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 90 ডিগ্রি সিডব্লিউ, 90 সিসিডব্লিউ। সিডব্লিউ ব্যাপারটা কি আপনারা বুঝেন? আচ্ছা, সিডব্লিউ হচ্ছে ক্লক ওয়াইজ, সিতে ক্লক আর ডব্লিউতে ওয়াইজ, ক্লক ওয়াইজ এইভাবে করবে। আর সিসিডব্লিউ মানে হচ্ছে এন্টি ক্লক ওয়াইজ, উল্টা করবে, উল্টা করার জন্য। আচ্ছা, হরিজেন্টালি ফ্লিপ মানে জাস্ট এইভাবে বাঁকায় দেওয়া, আর ভার্টিক্যালি হচ্ছে এইভাবে উল্টা দেওয়া। বুঝাচ্ছে? একটা ছবি হলে বেটার হবে, রঙের গুণ হবে, তখন অনেকে নাম বুঝতে পারে। ছবি পাবো কই এখন? আমাকে ছবি ছবি আছে রিসোর্স। একটা ছবি খুঁজে বের করে আনলাম। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি ফ্লিপটা মূলত কী জিনিস। এখানে আমরা মুভ টুল সিলেক্ট অল, কন্ট্রোল এ সিলেক্ট করলাম, এডিট, হরিজেন্টাল, আর ভার্টিক্যাল হচ্ছে উল্টা, আকাশকে নিচে তুলে আসবে। তাহলে হরিজেন্টাল ভার্টিক্যাল কাজ দেখলাম। এখানে 90 ডিগ্রি সিসি, 90 ডিগ্রি দেখি আমরা, 90 ডিগ্রি সিসি উল্টা, ক্লকওয়াইজ, এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ। আমরা ক্লকওয়াইজটা করে বের করতে, তো এই ক্লকওয়াইজগুলো ঠিক হয়ে যাবে। দেখুন, ক্লকওয়াইজ 180 ডিগ্রি হচ্ছে, 180 ডিগ্রি। আচ্ছা, এটা হলো। এখন আমরা এখানে আরও কিছু অপশন দেখতে পাচ্ছি। তাহলে আমরা ট্রান্সফর্ম থেকে দেখবো, এখানে সব থেকে বেশি এডিটেবল মোড হচ্ছে ডিস্ট্রট।
ডিস্টর্ট মোডের মধ্যে সব কিছু আছে, স্কেল, রোটেট, সব কিছু। রোটেট মানে জাস্ট ঘোরানোর জন্য। রোটেট সিলেক্ট করলে আপনি জাস্ট আচ্ছা, রোটেট করার পরে দেখেন আমরা জাস্ট জেনারেল এখানে একটা অ্যারো পাই, যেটা দিয়ে বোঝা হচ্ছে দুই দিকে ঘোরানো যাবে। ওকে, কাকে কেন্দ্র করে? এই বিন্দুটাকে কেন্দ্র করে। তো এই বিন্দুটা সরাই দিলাম। কাকে কেন্দ্র করে বলবেন? এই বিন্দুটাকে কেন্দ্র করে বলবেন। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিস্টর্ট হচ্ছে সব থেকে এডিটেবল মোড, সব থেকে বেশি কাস্টমাইজেবল মোড। এটা দিয়ে আপনার, আমি যেটা চাচ্ছি এটাকে হয়তো অ্যাঙ্গেলের এখানে লেআউটটা মানে একবারে ভূমির উপরে দিতে আর কি, শোয়ানো আর কি। যদি আপনি চাই সেক্ষেত্রে আমরা এখন একটা সরাইতে পারি। তাহলে আমরা কষ্ট করতে পারি। আচ্ছা, এইটারে যদি আমরা অন্য কোনোভাবে চাই সেক্ষেত্রে এখানে অলটা সিলেক্ট করে যদি এটাকে একবার ড্রাগ করেন তাহলে দেখেন আরেকটা তৈরি হয়েছে। অলটা সিলেক্ট করে জাস্ট অলটা সিলেক্ট করলাম, করে ড্রাগ করলাম, একবার হয়েছে। আচ্ছা, এইগুলো আমি একটু সুন্দর করে ইউজ করি। সেটা হচ্ছে এভাবে ঘোরাই দিয়ে পাশে আচ্ছা, এই মুভ টুলগুলো মুভ করার জন্য আপনি সরাসরি আরও ইউজ করতে পারেন। আচ্ছা, এটাকে আমি একটা বক্স করে দিচ্ছি পুরোপুরি। আচ্ছা, ওয়ানটা সিলেক্ট করবো, এটাকে জাস্ট শুধু এখন আমরা এই দিক থেকে কী করবো, এখান থেকে হরিজন্টালি ক্লিক করে দেবো, এটাকে সিলেক্ট করলাম, আচ্ছা এটাকে অল্টা দিয়ে একটা ড্রাগ করি, একটা পার্ট হলো। এটাকে আমরা 90 ডিগ্রি সিটে দেবো। এটাকে যদি আপনার সুন্দর করে একটু বসান, একটা জাস্ট একটা বক্স করলাম। তারপর দিয়ে আমি বুঝলাম না আমি কি ইউজ করলাম, তাহলে 90 ডিগ্রি সিটে উপরে আর ছটা ক্লিক করে আমি একটা এক্সট্রা করে অংশ নিয়ে আমি এরকম বক্স করে করে জানিয়েছি। আলাদা আলাদা ছবি করলে ভালো লাগে। অলটা ক্লিক করে একটা ড্র্যাগ করবেন, ড্র্যাগ করা বুঝেন তো, ক্লিক করে টান দেওয়া, ঠিক আছে, ডুপ্লিকেট লেয়ার। আচ্ছা, মূলত এই কাজটা করতে হয় লেয়ার থেকে ডুপ্লিকেট লেয়ার করে। সেগুলো আমরা একটু এখন প্রথম তো এখন হয়তো কিছু কিছু একটু অস্পষ্ট রয়ে যাবে, কারণ একটা অংশ আরেকটা অংশের সাথে রিলেটেড, ঠিক আছে। তো সেক্ষেত্রে একটু বুঝতে অসুবিধা হবে, কারণ আমি হয়তো এখান থেকে লেয়ার থেকে কিছু কাজ করতেছি, আপনার লেয়ারটা এখন ভালো করে জানেন না, একটু হয়তো সমস্যা থাকতে পারে। বাট এই জিনিসগুলো আপাতত ভালো বুঝেন, 2-3 দিন বাদে এই সমস্যাগুলো থাকবে না। আর মুখগুলো থেকে আমরা কাজগুলো আমরা দেখি, ঠিক আছে। আচ্ছা, মূলত আমি ওইটা কেন আপনাদের মুখগুলোটা দেখালাম তার একটা কারণ আছে। কারণ এই অংশ সিলেক্ট করলাম, করার পরে আমরা এই অংশের Ctrl+C, এডিট থেকে কপি, Ctrl+C কপি, আমরা একটা নতুন লেয়ার নিলাম, নতুন একটা পেজ নিলাম। এখানে Ctrl+V মানে পেস্ট, এডিট থেকে পেস্ট, ইটের কাজটা কিন্তু কাজে লাগতেছে। এই দেখেন এখানে যে আপনার স্টেপ ফরওয়ার্ড, স্টেপ Ctrl+Z, শিফট অটো শিফট জেড ব্যাকওয়ার্ড। আচ্ছা, তো এরকম কোনো একটা অংশ সিলেক্ট করার জন্য এরকম কোনো একটা অংশ এভাবে সিলেক্ট করছি। আমি চাচ্ছিলাম যে এভাবে না, আমার যে এখানে সিলেক্ট যে অংশটা এখানে আছে সেটাকে আমি পুরো কাস্টমাইজ করব। রাইট ক্লিক করে এখান থেকে আমরা ট্রান্সফর্ম সিলেকশন করবো, অথবা ফাইল থেকে ট্রান্সফর্ম সিলেকশন করবো। করার পরে এই যে অংশটা, এই অংশটাকে আমি ইডিটে চলে যাব, গিয়ে ট্রান্সফর্ম সিলেকশন ডিস্টর্ট করবো। এটাকে দেখেন সেমভাবে, এটা কিন্তু সিলেক্ট টুল, এটা কিন্তু ইমেজ টুল, ওর ইমেজের উপরে কাজ করতেছে। এটা কিন্তু জাস্ট সিলেক্ট উপরে অংশটা কেমন হবে সেটা করে কাজ করতেছে। আমি কীভাবে সিলেক্ট করতে পারছি, তাহলে আমরা এইভাবে একটা অংশ সিলেক্ট করতে পারছি। তাহলে সিলেক্ট টুলের সাথে মুভ টুলটা জড়িত বুঝুন। আচ্ছা, এই যে অংশটা সিলেক্ট করছি এটাকে আমরা জাস্ট সিলেক্ট ট্রান্সফর্ম সিলেকশন থেকে এটাকে আমরা কী করতে পারি, ঘুরাইতে পারি, তাই তো। এটাকে আমরা ঘুরাইতে পারি বা বড় ছোটো করতে পারি। বাট আমি আরও একটু বেশি কিছু করতে হচ্ছে, একেবারে পুরো কাস্টমাইজ কোনো কিছু তৈরি করতে হচ্ছে। এটা 4 কোণ হইলে আপনারা ভালো বুঝতে পারবেন। আমি একটা 4 কোণগুলো আনি,
আমি যাচ্ছি যে এইটাকে একবারে লেআউট মানে জাস্ট সরানো একটা ইমেজ এখান থেকে কেটে নিয়ে যাবো, সেক্ষেত্রে সিলেক্ট থেকে সিলেকশন করলাম, এডিট থেকে এখান থেকে আমি ডিস্টর্ট করে দিই, এরপরে এখানে পুরো কাস্টমার দেব। একটা অংশ যে কোনোভাবে এখানে আমরা তাহলে আপাতত আপনাদের এই চারটি টুলই হচ্ছে আপাতত আজকের কাজ। আজকে পাশাপাশি এগুলো দেখবেন, পাশাপাশি ছোট্ট একটা টিউটোরিয়াল দেবেন। টিউটোরিয়ালটা হচ্ছে এবং আমরা যতটুকু শিখছি ততটুকুর মধ্যে একটা টিউটোরিয়াল নিয়ে একটা নতুন পেজ নেবেন, যে কোনো সাইজের পেজ নেবেন। এখানে রেক্টেঙ্গুলার মার্কেটগুলো চলে আসবেন, তারপরে ইলেকট্রিক্যাল মার্কেট সিলেক্ট করবেন, করার পর এখান থেকে 0 রাখবেন। ওকে, এখান থেকে সাইজটা রাখবেন ফিক্সড রেশিও, রেশিও এখান থেকে তোমরা এটা ট্র্যাক করবেন। এখান থেকে আপনাদের একটা টুল এক্সট্রা দিব, সেটা হচ্ছে এখান থেকে এখানে গ্রেডিয়েন্ট টুলটা কাজে লাগবে। রাইট ক্লিক করে দেন, গ্রেডিয়েন্ট টুল আছে, টুলটা সিলেক্ট করবেন। করার পরে আচ্ছা, তার আগে একটা কাজ করবেন, সেটা হচ্ছে এখান থেকে আপনার ফোরগ্রাউন্ড সাদা এবং ব্যাকগ্রাউন্ড কালো রাখবেন। ফোরগ্রাউন্ড জাস্ট এইগুলো কালার চেঞ্জ করতে কী হবে, এরপর ক্লিক করলেই কালার চার্ট পান। এখান থেকে যে কোনো অংশে আপনি এভাবে যে কোনো অংশে বানাতে হবে। আমরা এখান থেকে সিলেক্ট ক্লিক করতে হবে, কিন্তু এখান থেকে সাদা করে এখানে ক্লিক করবেন। তারপর ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক রাখবেন, এরপর দিতে হবে। দেখেন এখানে সাদা এবং কালো দেখাচ্ছে, আপনারা এরকম একটা জায়গায় ক্লিক করে অ্যাকাউন্টটা ড্রাগ করবেন। আচ্ছা সরি, এখান থেকে আমি রেডিয়াল এটা সিলেক্ট করে নেবেন, মাঝখানে একটা রেডিয়াল বলে গেলে এই টিউটোরিয়ালটা আবার দেখবেন। অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে এখান থেকে চলে যাবেন সিলেক্ট ট্রান্সফর্ম সিলেকশন, শিফট অনেকটা সিলেক্ট করবেন, একটু ড্রাগ করবেন, একটু কমাবেন, এরকম করে কমাবেন। এখান থেকে আমি বলছি মাস্টারকে সিলেক্ট করতে হবে, অ্যাপ্লাই করলাম। এবার ইডিটে সিলেক্ট করে চলে যাব, ট্রান্সফর্ম থেকে ক্লিক হরিজন্টালি সিলেক্ট করবেন, আবার সিলেক্ট চলে আসবেন, ট্রান্সফর্ম সিলেকশন দেবেন, আবার একটু ভিতরে ঢুকবেন, আবার ইডিটে চলে যাবেন। আমরা এখান থেকে কন্ট্রোল ডিকে দিয়ে সিলেক্ট করবো, একটা বাটন তৈরি করতে পারছি, একটা পেজের বিভিন্ন পেজের একটা বাটন, খুবই সহজ একটা বাটন তৈরি করা। আমরা একটা বাটন তৈরি করছি, আমরা এটা প্র্যাকটিস করব, অনেক কাজ থাকবে, প্র্যাকটিস করব। আর একটি ব্যাপার যত থাকবেন তত বেশি শিখতে পারবেন। আর আমি আপনাদের একটা আমার অনুরোধ করবো, সেটা হচ্ছে যতক্ষণ আমার ভিডিওটা না দেখতে পারবো এবং চেষ্টা করবো না দেখা, আমরা আপনাদের ক্রিয়েটিভিটিগুলো নষ্ট করে দেবো। কোনোবারই ভিডিও দিতে চাই না, ভিডিও করে দিতে না, তারপরে দিয়েই যে অফিসিয়ালি একটা ব্যাপার আছে, আর আপনার চাহিদা অনুসারে দিতে ওটা আমি কখনো দিতে চাই না। কারণ আমি যে ক্লাস নিই আমার মনে হয় না যে এরপরে ভিডিওটা দরকার হয়, কারণ প্রত্যেকটা পয়েন্ট আপনাকে যেভাবে বোঝা যাচ্ছে। আর নেক্সট প্রবলেম হবেই আচ্ছা কি আপনার নেক্সট ক্লাসে আমি 15 মিনিট প্রবলেমটা বলবো, আপনাদের কার কী প্রবলেম আছে প্রবলেমগুলো একটু আপনার আমার বলতে হবে, এইগুলো প্রবলেম আছে আমার প্রবলেম সলভ করতে হবে। তো আজকে মূলত আপনাদের তাহলে চারটা করে শেষ ভিডিও।